আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজ আমরা কথা বলবো গত মঙ্গলবারে নেয়া ভারতের একটি সিদ্ধান্ত নিয়ে। গত মঙ্গলবার ভারত আমাদের দেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। তাদের দিল্লি এবং কলকাতা বিমানবন্দর ব্যবহার করে অল্প কিছু ট্রান্সশিপমেন্ট বাংলাদেশ সুবিধাটা নিত। কিন্তু গত মঙ্গলবার তারা সিদ্ধান্ত নেয় তাদের অভ্যন্তরীণ নানা বিষয় দেখিয়ে যে তারা এই সিদ্ধান্তটি রদ করছে। তো বিষয়টি আসলে বাংলাদেশের উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে, আমাদের প্রভাব কিরকম পড়বে, আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব এবং এ ব্যাপারে সরকারের প্রতিক্রিয়াই বা কি, এই সম্পর্কিত জিনিসগুলি নিয়ে এখন আমরা কথা বলবো। আর বিষয়গুলো আমাদের জানাতে আমাদের স্টুডিওতে এখন উপস্থিত আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। তিনি এই বিষয়গুলো নিয়ে শুরু থেকেই কাজ করছিলেন। নোমান ভাই, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। যে জিনিসটা আমি বলছিলাম যে ভারত হঠাৎ করেই গত মঙ্গলবার ট্রান্সশিপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারত আসলে আমাদের ট্রান্সশিপটা দিত কিভাবে, কি সুবিধা দিত এবং আমাদের কতখানি পণ্য তাদের বিমানবন্দর দিয়ে বাইরে রপ্তানি হতো? ধন্যবাদ তামান্না আপা আপনাকে। সাথে আমার দেশ পত্রিকার সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের যারা শুভনার্থী আছেন তাদের সবাইকে। তো আপনি যে তথ্যটা দিয়েছেন যে ভারত গত মঙ্গলবার দিন যে ট্রান্সশিপমেন্ট যে সুবিধা বাংলাদেশ পেয়ে আসছিল এতদিন 2020 সাল থেকে, সেটা তারা একতরফাভাবে হঠাৎ করেই বন্ধ করে দিয়ে দেয় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। তো ফলে এটা নিয়ে একটা ইম্প্যাক্ট এফেক্ট বাংলাদেশের জনগণ বলেন, সরকার বলেন এবং স্টেক হোল্ডার যারা আছেন অংশীজন, প্রত্যেকের মধ্যে এটা পড়েছে। তো এখানে ভারত যেটা আমাদের সরকারের বিভিন্ন পর্যায়ে এটা নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা, অনেক বৈঠক, একাধিক বৈঠক হয়েছে ইতিমধ্যেই। তো সেখানে দুইটা বিষয় নিয়ে মূলত আলোচনা হয়। প্রথমটা হলো একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, আরেকটা হলো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। আপনি জানেন, তো আপনি আরও জানেন যে গত বছর 2024 সালের 5ই আগস্ট সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের পর থেকে আসলে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক সেটা অনেকটা শিথিল পর্যায়ে পৌঁছে। ভারত যে শেখ হাসিনাকে পলায়নটা তারা আসলে খুব সহজে মেনে নিতে পারেনি। এটা একটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আর কি, যেটা বিশ্লেষণ আসে যে বিভিন্ন অংশীজন যেটা বলছেন। ফলে ভারত এটা কি রাজনৈতিকভাবে এই বিষয়টা কি রাজনৈতিকভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে এটা। আর অর্থনৈতিক যে প্রেক্ষাপটটা আপনি আসছেন, এই একটা প্রশ্ন থাকলে আগে একটা, সেকেন্ডটা হলো যে আমাদের ইকোনমিক্যাল যেই অর্থনীতির উপরে কী এফেক্ট পড়বে এটা, এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কী প্রভাব পড়বে। সেটা ভারতের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষ একটা ব্যাখ্যা দিয়েছেন যে এটা যদিও বাংলাদেশের ক্ষেত্রে অর্থনীতি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ধরনের এফেক্ট হবে না, আর দ্বিতীয়ত তাদের নিজস্ব কিছু সমস্যা আছে এখানে, সেই জিনিসটা তারা ফোকাস করছে। আর আমাদের যেই বাণিজ্য মন্ত্রণালয় এবং আরও সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো একাধিকবার মিটিং করছে, সেখানে তারা যে দুইটা বিষয় আনছেন এখানে, যেটা হলো প্রতি বছর 30 থেকে 35,000 বা সর্বোচ্চ 40,000 মেট্রিক টন পণ্য ইউরোপের বিভিন্ন মার্কেটে ভারতের দুইটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করে, কলকাতা এবং দিল্লি, এখানে রপ্তানি হয়। তো সেক্ষেত্রে এটা বন্ধ হয়ে যাবে, তারা এটা বন্ধ করে দিচ্ছেন এখানে। কারণ সেটার প্রতিকার কী? সেটার প্রতিকার হলো যে আমাদের দুইটা চট্টগ্রাম এবং সিলেট এবং আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট বিমানবন্দরগুলোকে আমাদের আরও সক্ষমতা বৃদ্ধি করে আমাদের একটু পাঠানো যাবে সম্ভব, এটা কোনো অসম্ভব কিছু না। এই একটা। আরেকটা জিনিস, যে আরেকটা বিষয়, যে আমাদের যেহেতু ল্যান্ডলক যেগুলো আছে ভুটান এবং নেপাল, আমাদের সমুদ্র, হ্যাঁ, সেগুলোতে কোনো এফেক্ট করবে না, বন্ধ হবে না, এবং সেগুলো অব্যাহত থাকবে, চলতে থাকবে। ফলে আমাদের সরকারের দৃষ্টিকোণ থেকে মাননীয় বাণিজ্য উপদেষ্টা একটা ব্রিফিং করছেন আজকে, সেখানে তিনি এটা পরিষ্কারভাবে বলছেন যে না, আমাদের এতে কোনো অর্থনৈতিকভাবে আমরা কোনো ক্ষতিগ্রস্ত হব না, বরং এতে আমরা যে আমাদের বিমানবন্দর বিদেশে রপ্তানির ক্ষেত্রে যে আমাদের সক্ষমতা বৃদ্ধি এবং অল্প সময়ের মধ্যে আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। খুব বড় ধরনের প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়াতে, সংবাদ মাধ্যমেও দেখলাম বিষয়টা কি তারা ব্যাখ্যা করছেন এভাবে যে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে একটা মন্তব্য করেছিলেন যে ল্যান্ডলক যে কান্ট্রিগুলো আছে, নেপাল, ভুটান এবং ভারতের 7 সিস্টার্স, এই দেশগুলোর জন্য বাংলাদেশের বন্দর আসলে অভিভাবক হিসেবে একটা ভূমিকা পালন করতে পারে। তাদের বক্তব্য হচ্ছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর ভারতের মধ্যে যে ক্ষোভ উষ্মা তৈরি হয়েছে, সেটারই প্রত্যক্ষ ফলাফল হচ্ছে এই সিদ্ধান্ত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয়া। আপনি যে ব্যাখ্যাটা দিলেন, এরপর তো আর এটা বলার সুযোগ আমি দেখছি না যে এটা শাস্তিমূলক ব্যবস্থা ছিল, আমরা খুব বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাব।
আপনি কি মনে করেন? না, ভারতের এই সিদ্ধান্তের ফলে যে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা বিষয়টা এমনটা না। কারণ আমাদের অনেকগুলো বিকল্প পদ্ধতি, বিকল্প ব্যবস্থা কিন্তু আমাদের ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আছে। ফলে এতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত, ভারতের এই সিদ্ধান্তে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই। সেটা আমাদের যে ব্যবসায়িক প্রতিনিধি আছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, তারাও মনে করেন যে না, এতে আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। আমরা বিকল্পভাবে আমাদের যেই প্রতি মাসে ২,০০০ মেট্রিক টন পণ্য ভারতের এই ২টা বিমানবন্দর দিয়ে বিদেশে রপ্তানি হতো, সেটা আমাদের এখন হবে না। এখন সেটার জন্য বিকল্প ব্যবস্থা আমাদের আছে, আমাদের এয়ারপোর্ট তো আছে, আমরা সেখান থেকে কার্গোতে করে আমরা পাঠাবো। সেটার জন্য যে ব্যবস্থা, যে ধরনের মেকানিজম দরকার, যে টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেগুলো সরকার ইতিমধ্যেই কার্যক্রম শুরু করে দিয়েছে এবং অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো চলে আসবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন যে দৃষ্টিভঙ্গির ব্যাপার, যেটা যে ভারত যখন ৫ই আগস্টের পরে, শেখ হাসিনার পতন, পলায়নের পরে, যেই বিষয়টাই ভারত আমাদের একটা শ্রেণী আছে এবং অবশ্যই তারা ভারতের, ধরেন ভারতের সুবিধাভোগী হোক বা বিগত সরকারের সুবিধাভোগী, যে ভারত কোনো না কোনোভাবে এই যখন একটা উদ্যোগ নেয়, একটা আশার আলো তৈরি হয় তাদের মধ্যে, মনের মধ্যে, যে না, এটা মনে হয় শেখ হাসিনাকে হয়তো কোনো না কোনো প্রিভিলেজ দেওয়ার জন্যই ভারতকে, বাংলাদেশকে চাপে ফেলে এটা করা হচ্ছে। ভারতের দৃষ্টির মধ্যে তার মোদির সাথে বসে আছেন। এটা তো এমন হয়েছে যে ট্রাম্প, আপনি খেয়াল করছেন কয়েকদিন আগে যে মোদি এবং ট্রাম্পের বৈঠক হবে, সেই বৈঠকের পরেই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন। এটার বক্তব্য তো আমরা জেনেছিলাম না, অনেক আসছে, এটা ভারতের গণমাধ্যমে আসছে। জাতিসংঘের সামনে আওয়ামী লীগের সমর্থকরা, বাংলাদেশি প্রবাসীরা, তারা পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন, তারা মোদিকে স্বাগত স্বাগত জানাচ্ছেন। হ্যাঁ, জানাচ্ছেন। মনে হচ্ছে যেন আওয়ামী লীগ বলেন আর যে পতিত সরকারের সুবিধাভোগী যারা এখনো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আষ্টে পৃষ্ঠে আছেন, যে না, তাদের প্রধানমন্ত্রী কিন্তু মোদি, এই জিনিসটা আছে। আর বাংলাদেশের যে রাজনৈতিক যে দৃষ্টিকোণটা বা ভৌগোলিক, আমি এখানে একটু যোগ করি, আমি এখন পর্যন্ত এরকম কোনো কিছু দেখিনি যে অন্য দেশের প্রধানমন্ত্রীকে তৃতীয় কোনো দেশে গিয়ে কেউ তার পোস্টার নিয়ে, তার ছবি নিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন। বাংলাদেশে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তখনও আমি কোনো ভারতীয়কে দেখিনি আমেরিকাতে বা অন্য কোনো দেশে গিয়ে তারা শেখ হাসিনাকে ওই দেশে স্বাগত জানাচ্ছেন বা ওই ধরনের কিছু। একটা অদ্ভুত মানসিকতা এটা, যে ত্রাতার ভূমিকায় চলে এসছেন মোদি, তাদের আবার পুনর্বাসন হবে যে ফর্মেই হোক আওয়ামী লীগকে। খুব দুর্ভাগ্যজনক জাতি হিসেবে আমাদের জন্য। এটা আপনি, হ্যাঁ, ঠিকই বলছেন আপনি। একটা আপনি অবশ্যই খেয়াল করছেন, আমরা ট্রান্সশিপমেন্ট সুবিধাটা ভারত থেকে পাচ্ছি কোন সাল থেকে? 2020 সাল থেকে। কিন্তু আমরা ভারতকে ট্রানজিট, আমাদের দুইটা নদী, দুইটা প্রবাহমান নদীর মাঝখানে বাঁধ দিয়ে আমরা ভারতকে ট্রানজিট দিয়েছি, এবং সেই ট্রানজিটগুলি ছিল উইদাউট কোনো শুল্ক ছাড়াই। এবং সেখানে সাবেক অর্থমন্ত্রী শেখ হাসিনার যিনি অর্থ উপদেষ্টা ছিলেন, ডক্টর মশিউর রহমান সাহেব, তার একটা বক্তব্য খুব পরিষ্কারভাবে আলোচিত, যে যদি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র, ভারতের কাছ থেকে ট্রানজিটের বিনিময়ে আমরা কোনো মাসুল দিব, সেটা হবে চরম অসভ্যতামি। আপনার অবশ্যই মনে আছে, আমরা নদী পথ রুদ্ধ করে নদীতে বাঁধ দিয়ে ভারতকে আমরা ট্রানজিট দিয়েছি, এবং আমরা এটাও শুনেছি ওই সময় যে ভারতকে ট্রানজিট দিয়ে দিলে আমরা কী হব? সিঙ্গাপুর হয়ে যাব, আমরা মালয়েশিয়ার মতো উন্নত হয়ে যাব, আমরা সুইডেন হয়ে যাব। হ্যাঁ, এটা তো আমরা শুনলাম, এটা শুনেছি। তো একটা পর্যায়ে দেখেন 2018 সালে শেখ হাসিনা এত পরিমাণ চুক্তি, ট্রিটি এবং অনেকগুলো যে বাইলেটারাল এগ্রিমেন্ট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ যে করলো, সবগুলো একতরফা কিন্তু, এবং এতে কোনো বাংলাদেশের কোনো স্বার্থ সংরক্ষিত হয় নাই, এবং বাংলাদেশের স্বার্থকে উপেক্ষা করেই কিন্তু চুক্তিগুলো সম্পাদিত হয়েছে। জি, সেখানে শেখ হাসিনা একটা কথা 2018 সালের খুব ক্লিয়ারলি আপনার মনে থাকার কথা, যেটা মিডিয়াতে আসছে, সবগুলো মিডিয়াতে আসছে, যে ভারতকে আমি এত পরিমাণ দিয়েছি যে ভারত আজীবন এটা বলতে পারবে না এবং ভুলার কোনো সুযোগ নেই, আমি তাদেরকে উজাড় করে এত কিছু দিয়েছি। এখন ভারতকে আসলে এত পরিমাণ ভারত পেয়েছে আমাদের কাছ থেকে, ফলে একটা, এটা আত্মিক বলেন আর হৃদ্যতা বলেন, দুজনের মধ্যে, মানে দুজন বলতে আমি এটাকে বুঝাচ্ছি ভারত এবং বাংলাদেশের যারা ভারতপন্থী আছেন তাদের মধ্যে আসলে বিষয়টা এমনভাবে জড়িত, যেটা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্বামী স্ত্রী সম্পর্কে হ্যাঁ সেটা বলছেন যে আমাদের, হ্যাঁ, ডক্টর মোমেন সাহেব, যে আমাদের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। হ্যাঁ, এবং আবার ভারতকে তিনি বলেও আসছিলেন যে আপনি ত্রাতার মতো সম্পর্ক বলছিলেন, যে মোদি বা ইন্ডিয়া আমাদের ত্রাতা। সেখানে ভারতকে নিয়ে বলে আসছেন যেন শেখ হাসিনাকে আরেকবার ক্ষমতা দেওয়া হয় বা আনা হয়, রাখা হয়। আবার আরও অবাক হওয়ার মতো বিষয় হলো, আমাদের গত ইলেকশন 24 সালের যেই ভোটারবিহীন যে নির্বাচনটা হলো একতরফা, যেখানে কোনো প্রার্থী ছিল না, ডামি ইলেকশন, সেখানে আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগের ডামি প্রার্থীরা প্রকাশ্যভাবে বলতেন যে আমি ভারতের প্রার্থী, মোদির প্রার্থী।
এই বিষয়গুলো তো আসতো এখানে। তো ফলে আপনি এটা অবাক হওয়ার মতো বিষয় নয়। আর আমাদের বর্তমান যে সরকারের বিভিন্নভাবে পর্যায়ে আছেন, তারাও এটা মনে করেন না যে যে ভারতের এই কাজগুলো যে অস্বাভাবিক তা না, এগুলো স্বাভাবিক, এগুলো হওয়ার কথাই। আপনি দেখছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, যেখানে বাংলাদেশের একটা ঘৃণিত, সবচেয়ে ঘৃণিত একটা মানুষ, যার মানে সর্বোচ্চ আদালতের মাধ্যমে রং হেডেড ডিক্লেয়ার একসময় করা। বলেছিলেন আদালত যে রং জি। হেডেড তো পারসন, এই ব্যক্তিকে ভারত আশ্রয় দিয়েছে। যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ জি। রয়েছে। তারপরে সেখানে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে আদালতের মাধ্যমে সেখানে। তো সেখানে ভারত তাকে আশ্রয় দিল, আবার আমাদের পরপরে ভিসা বন্ধ করে দিল এখান থেকে, যে আমাদের এখানে। তো আলটিমেটলি এই ক্ষতিগুলো যেই ভারত যেই স্টেপই নেক, একটার পর একটা স্টেপ নিবে, কিন্তু এগুলো আসলে যে ভারতের জন্য সুখকর তা না, প্রত্যেকটাতে কিন্তু ভারতের জন্য আত্মঘাতীমূলকই হচ্ছে। ফলে হ্যাঁ, কেন, তারা তো শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই যে সমস্ত যেহেতু নিয়ে আমাদের যাচ্ছে। দেশের মানুষ দেশপ্রেমিক, আসলে কখনোই আমাদের ভারতের আধিপত্যবাদ বলেন আর ভারতের যেটাকে বলে ভারতের খবরদারি, সেটা কিন্তু আসলে আমাদের দেশের মানুষ কখনো এটা মেনে নেয়নি, মেনে নিতে পারেও না এটা। আমার একটা জিনিসে কিউরিওসিটি হচ্ছে, সেটা হচ্ছে এক সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেছিলেন যে ভারতের কাছ থেকে মাসুল আদায় করা, শুল্কর কথা বলা অসভ্যতা। আমরা যে ভারতের বন্দরগুলো ব্যবহার করছিলাম এতদিন পর্যন্ত, কলকাতা এবং দিল্লির দুটি বিমানবন্দর ব্যবহার জি। করছিলাম, আমরা কি মাসুল দিয়ে করেছি, নাকি তারা আমাদেরকে ওই অসভ্যতা ঠিক করতে দেয়নি? না, আমরা অবশ্যই তাদের ভারত কখনো তাদের প্রাপ্য বুঝে নিবে না, এটা আসলে কোনো মানে আপনি যেগুলো চাণক্যের যে নীতি, চাণক্য নীতি, জি। তো চাণক্য নীতির ওইটা কৌশলটাই হলো যে ভারত কোনো না কোনোভাবে তাদের স্বার্থ আদায় করে নিবেই। এটা সারা বিনা শুল্কে বিনা মাসুলে কখনো কিছু, তার আবার যেই পরিমাণ তাদের মাসুল আমাদের দিয়ে তারপর তো আমাদের রপ্তানি করতে হচ্ছে আর কি। তাদের পরিপূর্ণ মাসুল বলেন, শুল্ক বলেন, যাই বলেন, টেরিফ সবকিছু দিয়ে আমাদেরকে ব্যবহার করা 2020 সাল থেকে তারা এই 2025-এর গত মঙ্গলবার পর্যন্ত আমাদের সঙ্গে ওই অসভ্যতাটি করেই গিয়েছে। হ্যাঁ, সেটাই তো দাঁড়াচ্ছে। তবে একটা জিনিস আপনার কথার মধ্যে দিয়ে পরিষ্কার, যে ভারত যে সিদ্ধান্ত নিল এটা আখেরে বাংলাদেশের জন্যই লাভজনক হবে। আপনি একটু আগে আমাকে আরো অতীতে দেশভাগের সময়ের একটা ছোট্ট গল্প বলছিলেন, ওই গল্পটি আরেকবার শুনতে চাচ্ছি। হ্যাঁ, ঠিকই, যে আসলে আমরা ইতিহাস থেকে যেটা জেনেছি যে যখন দেশ ভাগ হয় 1947 সালে, তখন পূর্ব পাকিস্তান সরকার ভারতের কাছ থেকে কলকাতা বন্দর, যেহেতু আমাদের কোনো আসলে সমুদ্র বন্দর ওই সময় গড়ে ওঠেনি, হ্যাঁ, কলকাতা বন্দর 6 মাসের জন্য ব্যবহার করার জন্য একটা চিঠি দিয়েছিল, একটা প্রস্তাব দিয়েছিল। সেখানে বল্লভভাই প্যাটেল তখন ভারতের দায়িত্বে ছিলেন, তিনি একটা বাংলাদেশকে যে বক্তব্য দিয়েছিলেন যে আমি কলকাতা বন্দর পূর্ব পাকিস্তানকে ব্যবহার করতে দিব 6 মাসের জন্য তো নাই, 6 ঘন্টার জন্য নয়, এমনকি 6 দিনের জন্য নয়, 6 ঘন্টা 6 দিন নয়, এবং 6 ঘন্টার জন্য নয়, 6 মিনিটের জন্য নয়। হ্যাঁ, তো সেখান থেকে বাংলাদেশ পূর্ব পাকিস্তান কিন্তু আজকে আমাদের দুইটা বিশাল, শুধু দুইটা না, আমাদের চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পোর্ট। যেগুলো পতিত শেখ হাসিনা তাদেরকে ব্যবহারের জন্য, এবং শুধু নয়, সেগুলো পরিচালনা এবং হ্যান্ডেলিংয়ের জন্য তাদের যেই একটা গোপন চুক্তিও করেছিল সেখানে, আপনি খেয়াল করছেন। জি, জি। ইতিমধ্যে সরকার সেই চুক্তিগুলো বাতিল করে আমাদের এখন নিজস্বভাবে আমাদের এগুলো নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে এগুলো। তো সেখানে কি হলো যে ভারত আমাদের কলকাতা বন্দর ব্যবহার করতে দেয় নাই। তো মানে আলটিমেটলি লাভটা কিন্তু আমাদেরই হলো, যে আমাদের সেই চট্টগ্রাম বন্দর, মংলা সমুদ্র বন্দর, চট্টগ্রাম সমুদ্র বন্দর, আরও আরও দুইটা সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এগুলো তৈরি হচ্ছে। এখন আমরা আসলে এই অঞ্চলে শুধু এই সমুদ্র বন্দরের যে সুবিধা আমরা পাচ্ছি তা না, ভারতের 7 সিস্টার্স থেকে শুরু করে নেপাল, ভুটান, এবং এই অঞ্চলের জন্য আসলে এটা আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, যে আসলে আমরা হলাম গার্ডিয়ান, আমাদের অভিভাবক এই অঞ্চলের জন্য সমুদ্র বন্দরের দিক থেকে, এক্স্যাক্টলি, এবং এটা পারফেক্টলি কথাটা হ্যাঁ, বলছেন। এর মধ্যে আসলে বিদ্বেষ প্রসূত কিছু নাই, বরং তাদেরকে ব্যবহার করতে দেওয়ারই আর একটা প্রস্তাব, উন্মুক্ত প্রস্তাব বলা যায়, যে তোমরা হ্যাঁ। চাইলেই এটা পারো। বাংলাদেশকে তো আসলে ট্রান্সশিপমেন্টের দিক থেকে ভারত ক্রিস ক্রস করে ফেলেছে। যে দিক দিয়ে তাদের সুবিধা, সেদিক দিয়ে তারা ওই সুযোগগুলি নিয়ে নিয়েছে, এবং বিগত সরকার বেশ কিছু রাস্তা এ কারণেই শুধু নির্মাণ করেছে যাতে তাদের গাড়িগুলো, তাদের ট্রান্সশিপমেন্টের গাড়িগুলো সহজে পার হতে এবং পারে। সেগুলো শুধু ট্রানশিপমেন্টের পাশাপাশি আবার এটা করিডোরও, মানে একটা নাম দেওয়া হয়েছিল একটা, যেটা আপনি হ্যাঁ। দেখছেন যে বাংলাদেশের ভিতরে দিয়ে তারা করিডোর হিসেবে ব্যবহার করবে। করিডোর হিসেবে ব্যবহার করবে। এমন বহু রাস্তা আছে, এগুলি আমরা আসলে আমাদের ব্যবহারের কোনো সুযোগই নেই, মানে পরিস্থিতিই নাই যে বাংলাদেশ ব্যবহার করতে পারবে। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম অল্প সময়ের মধ্যে বিষয়টি এত সুন্দর বিস্তারিতভাবে আপনি জানালেন।
না, আমি নিজে সমৃদ্ধ হয়েছি, আমার ধারণা আমাদের দর্শকরাও আসলে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়া যে বাংলাদেশের জন্য কোনো বড় ধরনের সংকট, বা আমি বলবো কোনো ধরনের সংকটই তৈরি করবে না, আপনার বক্তব্যের মধ্যে দিয়ে জিনিসটা পুরো স্পষ্ট হয়ে গেছে। বরং খুব শিগগিরই হয়তো আমাদের সক্ষমতা আরেকটু বাড়বে। বিমানবন্দর দুটি তো আসলে আমাদের আছেই বহু আগে থেকে, তার আরেকটু সক্ষমতা বাড়ানো এই পর্যন্তই। দর্শক, আমাদের আজকের আয়োজন ছিল এই পর্যন্তই। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।